আসলে আমরা সবাই জানি যে আমাদের এই সোসাইটিতে একটা বড় সমস্যা, শুধু বড় সমস্যা বললে হবে না, আমি মনে করি এইটাই আসলে আমাদের মানে সোসাইটি, আমাদের জাতি, আমাদের রাষ্ট্রের সবচেয়ে প্রধান সমস্যা এই শিক্ষিত বেকারত্ব যে সমস্যাটা। আপনারা জানেন যে আমাদের জুলাই অভ্যুত্থান যে হলো সেটা কিন্তু আসলে শুরু হয়েছিল কিন্তু এই জব থেকে, তাই না? এটা তো আমরা সবাই জানি। তো দ্যাট মিন্স জব ব্যাপারটা এত মানে এত স্ট্রং একটা ব্যাপার, এত ডিমান্ডের একটা ব্যাপার যে এটার জন্য লোক আসলে যা কিছু করতে পারে। তো আমরা কি আসলে রিয়েলাইজ করি যে এই যে বড় সমস্যাটা সেটাকে আসলে আমরা কিভাবে সলভ করতে পারি? সমস্যা আছে সবাই জানি, কিন্তু আসলে সলভ করার জন্য কিন্তু আমাদের আসলে আরও একটু মনে হয় হোলিস্টিক্যালি চিন্তা করা দরকার, এবং এই জায়গাটা আসলে রাষ্ট্র মতো চিন্তা করবে। আমরাও কিন্তু আমাদের মতোই চিন্তা করতে হবে, আমরা অর্গানাইজেশন যারা আছে তারা, এবং যারা ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তি তারা, ইভেন অনেক ক্ষেত্রে পরিবারেরও ইম্পর্টেন্স একটা চিন্তা করার একটা আছে যে আসলে আমরা এই যে একটা জেনারেশন আসছে যাদের আসলে চাকরি নাই, তাদের আসলে চাকরি তো আয়োজন করতে হবে, তাই না? তো না হলে তো অনেক ধরনের সোশ্যাল সমস্যা, আপনি জানেন যে আমাদের যে সোসাইটিতে এই আজকে লোকজন রাস্তাঘাটে মারামারি করছে, এই আপনি দেখবেন এখন কালকে দেখলাম যে আপনার ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, মানে বন্ধ করার ঘোষণা এসেছে, কিন্তু ঢাকা টাউনে এখন 10 থেকে 15 লাখ লোক ব্যাটারি চালিত রিক্সা চালায়। ওদেরকে আপনি ইচ্ছা করলেই বন্ধ করতে পারবেন না, এবং তারা কিন্তু এটা মানে নাই। তারা কিন্তু ঠিকই, আমি গুলশান থেকে আসলাম, এখন ঠিকই আবার রিক্সা চলছে। তো এটা তো আসলে এত লোক, 10 থেকে 15 লাখ লোককে যদি আপনি বলেন তুমি রিক্সা চালাবা না, এটা ইল্লিগাল, তোমার লাইসেন্স নাই, এভাবে আসলে সলভ করা যায় না। এটা আমরা যদি আসলেই এই টাইপের প্রবলেম সলভ করতে চাই, তাদেরকে আমাদের কাজ দিতে হবে। তারা তো কেউ শখে রিক্সা চালায় না, কিন্তু তারা অন্য কোনো কাজ পারে না, পায় নাই বলেই না তারা এটা চালাতে বাধ্য হচ্ছে। তো যাই হোক, তো এই জিনিসটাকে আসলে আমরা কিভাবে দেখব? তো যেটা সমস্যা হচ্ছে যে গত 10 থেকে 20 বছরে একটা জিনিস হয়েছে আমাদের সোসাইটিতে, অনেকেই হয়তো আমরা এটা দেখিনি, আমাদের সোসাইটিতে প্রচুর গ্র্যাজুয়েট তৈরি হয়েছে। আমি আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করি। 2010 সালে আমাদের টোটাল লেবার ফোর্সের মাত্র 3.5% ছিল গ্র্যাজুয়েট। খেয়াল করেন, 2010 সালে, আজ থেকে মাত্র 15 বছর আগে, মাত্র 3.5% লোক গ্র্যাজুয়েট ছিল। গত বছরের হিসাবে এই নাম্বারটা 10%-এর বেশি হয়ে গেছে, মানে 12-13 বছরে প্রায় 3 গুণ বেশি হয়ে গেছে। আমাদের জনশক্তির বা লেবার মার্কেটে যত লোক আছে তাদের এখন 10% গ্র্যাজুয়েট বলতে কিন্তু আমি একেবারে ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে 2000 কলেজ আছে তাদের গ্র্যাজুয়েট বলছে। প্রতি বছর 7 লক্ষ লোক বাজারে আসছে গ্র্যাজুয়েট। 7 লক্ষ, মানে টোটাল আমাদের প্রতি বছর 22 থেকে 23 লাখ লোক জব মার্কেটে প্রবেশ করে, তার মধ্যে 7 লাখ, প্রায় 1/3 হচ্ছে গ্র্যাজুয়েট। এখন সমস্যাটা হচ্ছে আমাদের যে ইকোনমি কি এত গ্র্যাজুয়েটের আসলে প্রয়োজন আছে কি না, সেটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা, এবং এই সমস্যাটা আসলে আমরা নিজেরাই তৈরি করেছি। কেন বলছি নিজেরা তৈরি করেছি? যে আমাদের প্যারেন্টসরা বা আপনারা জানেন যে বলবে যে তুই আগে গ্র্যাজুয়েট কর, যাতে আমি ওখানে তো তেমন কিছু পড়াশোনা হয় না, বাট একটা ডিগ্রি আগে জোগাড় কর। তো এই যে এই ডিগ্রির ব্যাপারটা আমাদের এত বেশি আমাদের সোসাইটি থেকে শুরু করে সব জায়গা থেকে এসেছে যে আলটিমেটলি ওভার সাপ্লাই অফ গ্র্যাজুয়েট হয়ে গেছে, এবং আমাদের ওই পরিমাণ গ্র্যাজুয়েটদের কোনো ডিমান্ড বাজারে নেই। আমরা যেহেতু এমপ্লয়মেন্ট মার্কেটে কাজ করছি, আমরা জানি ম্যাক্সিমাম হয়তো আমাদের যারা অর্গানাইজেশনগুলো আছে পাবলিক সেক্টর এবং ইভেন গভর্নমেন্ট সেক্টরও ম্যাক্সিমাম এই 7 লাখের মধ্যে 1 লাখের বেশি লোক নেওয়ার মতো ক্ষমতা নাই। তাহলে বাকি 6 লক্ষ কিন্তু বেকার হওয়াই স্বাভাবিক, তাই না? এখন যে আমরা বলছি যে আমাদের চাকরি নাই, চাকরির কোম্পানি নিচ্ছে না, এটা কিন্তু স্বাভাবিক। আপনারা যারা এখানে এমপ্লয়ার আছেন, একটা জবে দেখবেন একটা কল সেন্টারের জন্য অ্যাপ্লাই, মানে পজিশন 2টা দরকার, আপনি হয়তো প্রায় 800-900-র মতো লোক অ্যাপ্লাই করেছে। আপনি নেবেন কয়জনকে? 2-3 জন। অনেক হয়তো যোগ্য লোককেও আপনি ইচ্ছা করে নিতে পারবেন না। এখন প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি দেখেন আমাদের ইকোনমি গত 20-25 বছরে কোন জায়গায় বেড়েছে, আমাদের ইকোনমি কিন্তু বেড়েছে মেইনলি ম্যানুফ্যাকচারিং সেক্টরে। ম্যানুফ্যাকচারিং বলতে কিন্তু আমি বোঝাচ্ছি যে আমাদের এখানে
গার্মেন্টস তো একটা আছেই, গার্মেন্টস ছাড়াও এখানে যেমন আমাদের এখানে বললেন স্কোয়ার বা আকিজ, এরকম অনেক কিন্তু বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ হয়েছে, কিন্তু তারা যদি দেখেন বেশিরভাগ লোক কিন্তু নিয়েছে আসলে তাদের ফ্যাক্টরিতে, তাই না? একটা গার্মেন্টসে যখন চিন্তা করেন, একটা গার্মেন্টসে যদি 10,000 লোক থাকে, ম্যাক্সিমাম 300 লোক আসলে দেখবেন ম্যানেজারিয়াল পজিশন, সুপারভিশন পজিশন, যাদের যেখানে গ্র্যাজুয়েট লাগে, কিন্তু বাকিদের কিন্তু গ্র্যাজুয়েট, বাকি যে 9,500 লোক তার কোম্পানিতে আছে, এদের বেশিরভাগই দেখবেন এদের দে নিড টেকনিক্যাল রিসোর্স, তাই না? অতএব আমাদের ইকোনমি যেভাবে আগাচ্ছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েটদের থেকে নন গ্র্যাজুয়েট বলতে আমি কিন্তু অশিক্ষিত লোক বলতেছি না বা আনট্রেইন লোক বলতেছি না, নন গ্র্যাজুয়েট বলতে আমি বলতেছি নর্মালি আমাদের সোসাইটিতে যেটাকে গ্র্যাজুয়েট বলা হয়, যে 4 বছরের অনার্স ডিগ্রি, ওই টাইপের লোক কিন্তু যত না বেশি দরকার আমাদের দরকার আসলে টেকনিক্যালি স্কিল লোক। ইট ক্যান বি এন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইট ক্যান বি এ কাইন্ড অফ যে কোনো একটা ট্রেড কোর্স থেকে লোকজন পাশ করা, এরকম কিন্তু হিউজ ডিমান্ড কিন্তু আমাদের ইকোনমিতে, ডোমেস্টিক ইকোনমিতেই আছে। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের এমপ্লয়াররা বলে যে আমরা আসলে যদি একটা এক্সিকিউটিভ চাই প্রচুর লোক সিভি পাই, কিন্তু যখন আমরা একটা টেকনিশিয়ান চাচ্ছি আমরা লোক পাচ্ছি না, কারণ আমরা তো আসলে ওই জায়গায় লোক প্রিপেয়ারই করছি না, আমাদের সোসাইটাল কারণে আমরা ওই জায়গাতে লোক প্রিপেয়ারই করতেছি না। অতএব আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ডাটা দেখেন আমাদের এখনও কিন্তু ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরে মাত্র 15% লোক টেকনিক্যাল বা ভোকেশনাল লাইনে যাচ্ছে, বাকিরা কিন্তু একটা অংশ ঝরে পড়ছে, আর একটা অংশ কিন্তু নর্মাল যেটা বললাম 7 লক্ষ প্রতি বছর গ্র্যাজুয়েট বার হচ্ছে, সেই জায়গায় চলে যাচ্ছে এবং আলটিমেটলি বেকার হচ্ছে। তো এখন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি বললাম একটা সলিউশন হচ্ছে আমাদের নিজস্ব মানসিকতা চেঞ্জ করতে হবে, এবং মানে নন গ্র্যাজুয়েট জবও যে সোসাইটিতে অনেক ভ্যালু অ্যাড তৈরি করতে পারে। আপনি যেমন দেখবেন টার্মেন্টসে আছে অনেকখানে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে লোক আসে, এক একজন 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে। আপনি যদি জিজ্ঞাসা করেন ওদেরকে বলবো ওরা কিন্তু বেসিক্যালি টেকনিক্যাল বাট টেকনিশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকেই তারা এসেছে এবং তারা এখন 5-10 লাখ টাকা ইনকাম করছে। তো আমাদের যদি দেখেন আমাদের লোকজন কিন্তু এই সকল ফ্যাক্টরিতে কাজ করতে চাচ্ছে না বা চায় না, আমাদের অনেক ইয়াং যারা লোকজন আসছে বাজারে। দেখেন একটা বড় জিনিস হয়েছে গত 1-2 মাসে, ট্রাম্প, এটা আপনারা সবাই জানেন, ট্রাম্প এসে কিন্তু পুরা সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, তাই না? এবং অনেকে কিন্তু আমাদের মনে করছে যে কী না কী হবে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বলে আসছি দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর কান্ট্রি লাইক বাংলাদেশ। আপনারা জানেন যে ট্রাম্প অলমোস্ট চায়না থেকে কোনো জিনিস নিবে না ঠিক করে ফেলেছে, কারণ ওখানে চায়না থেকে যেতে হলে প্রায় 150 থেকে 200% মতো ট্যারিফ আরোপ করেছে, তাই না? ধরেন আমাদের দেশেও যদি ট্যারিফ আরোপ করে, এখন 10% আছে, যদি বাড়ায় 30% করে, এই চায়না হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় মানে সাপ্লায়ার। এই সাপ্লাইয়ের যদি 15-20% বা 10-15%ও আমাদের মতো কান্ট্রিতে থেকে তারা, আমেরিকা তো কোনো না কোনো থেকে নিবে, তারা তো জামা কাপড় পরবে, তেমন তো না তারা জামা কাপড় পরবে না। তো তারা অপশন কিন্তু তাদের খুব বেশি নাই, আইদার ভিয়েতনাম আছে, না হলে ইন্ডিয়া আছে, না হলে বাংলাদেশের মতো কান্ট্রি আছে। তো আপনি দেখবেন আগামী মাসগুলোতে অলরেডি হিউজ অ্যামাউন্ট অফ কাজ কিন্তু বাংলাদেশে আসা শুরু করেছে। অতএব গার্মেন্টস বা এই টাইপের কোম্পানিতে কিন্তু প্রচুর লোক তৈরি হবে, প্রচুর টেকনিশিয়ান প্রয়োজন হবে। তো এই জায়গাগুলির জন্য কিন্তু আমরা প্রিপেয়ার্ড কিনা, তো সেই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কোন কোন সেক্টরগুলো আগামী কয়েক বছরে, কয়েক মাসে অনেক লোক হায়ার করবে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সবাই যদি আমরা মনে করি আমি ব্যাংকে চাকরি করব, আমি মাল্টিনেশনালে চাকরি করব, এফএমসিজি কোম্পানির চাকরি করব, এটা কিন্তু আসলে ওই লেভেলের চাকরি কিন্তু তৈরি হচ্ছে না। আমাদের ডাটাও বলছে যে আসলে জব তৈরি হচ্ছে আসলে মেইনলি ম্যানুফ্যাকচারিং জায়গাগুলিতে, সেখানে প্রচুর আমাদের টেকনিক্যাল স্কিল সম্পন্ন লোকের দরকার হবে। আরেকটা জায়গা হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর। এখন সার্ভিস সেক্টরে তো অনেক ধরনের সার্ভিস সেক্টর আছে। একটা বড় সার্ভিস সেক্টরের জায়গা হচ্ছে আমাদের আপনার হেলথ, আরেকটা হচ্ছে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যেটা আপনারা দেখেছেন আমরা গত 2-3 মাসের মধ্যে এই দুইটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে আমরা জব ফেয়ারও করেছি। হেলথ বলতে কী বোঝাচ্ছে? আমরা হেলথ বলতে শুধুমাত্র ডক্টর বুঝি, তাই না? কিন্তু ডক্টর ছাড়াও কিন্তু হেলথ সেক্টরে প্রচুর টেকনিক্যাল লোকের দরকার আছে। একটা হচ্ছে ধরুন নার্স, কেয়ার গিভিং, হ্যাঁ, ল্যাব টেকনিশিয়ান, এই প্রচুর পরিমাণ আপনি দেখেছেন যে এখন কিন্তু বাংলাদেশে ওই ইন্ডিয়া ভিসা বন্ধ করেছে, যে মানে কী জানি বলে আপনার থাইল্যান্ডও যা মানে লোকজন যেতে পারছে না ট্রিটমেন্টের জন্য। বাংলাদেশে কিন্তু অলরেডি গতকালই আপনি দেখেছেন পেপারে যে চায়না থেকে বেশ কিছু হসপিটাল বাংলাদেশে ইনভেস্ট করছে। তো ওইখানে তো প্রচুর লোক দরকার, ওদের প্রচুর হেলথ টেকনিশিয়ান দরকার হবে।
তো সেগুলি তো আমাদের দেশ সব, আমরা তো সব তো চায়না থেকে আনতে পারবো না। তো এই জায়গাগুলির জন্য আমাদের আসলে কিন্তু ডিমান্ড তৈরি হবে। হ্যাঁ, সেখানে কিন্তু আপনাদের মেন্টাল প্রিপারেশন এখন থেকেই নিতে হবে যে আপনি ঠিক আছে, আপনি কিছু একটা মানে একটা কেয়ার গিভিংয়ের উপরে একটা ট্রেনিং করেন, বা হেলথ টেকনিশিয়ান হয়তো 6 মাস 1 বছরের উপরে আপনি ল্যাব টেকনিশিয়ানের উপর ট্রেনিং করেন, এবং জব কিন্তু এরকম প্রচুর আছে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার দিয়ে আমি শেষ করব, যে যেই জায়গাতে হয়তো আমাদের এখানে একজন স্পিকার আছেন, একটু পরেই সালমান বলবেন, আমি জাস্ট অল্প সংক্ষেপে বলি। আমাদের কিন্তু যেই পরিমাণ লোক আছে ইয়াং জব মার্কেট যাচ্ছে, এদেরকে কিন্তু আমরা আসলে ফ্র্যাঙ্কলি যদি বলেন, আমাদের লোকাল মার্কেটে দিয়ে এদেরকে আসলে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা আমাদের ইকোনমিতে নেই। এর একটা বড় অংশ আমরা জানি যে আমাদের অলরেডি প্রায় 1.5 কোটির মতো লোক দেশের বাইরে আছে। এই নাম্বারটা কিন্তু আমাদের ইচ্ছা করলেই 2 থেকে 3 কোটি আমরা বাড়াতে পারি। আপনারা জানেন ফিলিপিন্সের মতো কান্ট্রি, তাদের একটা দেশের একটা বড় অংশ কিন্তু দেশের বাইরে থাকে। এখন আমি গতকালই দেখছিলাম বাংলাদেশের একটা লোক বাইরে গেলে তার মান্থলি ইনকাম হচ্ছে $120-30, মানে ম্যাক্সিমাম $15,000। এখানে ফিলিপিনে এটা 3 গুণ বেশি, $350। হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে লোকগুলি যাচ্ছে তারা মেইনলি যাচ্ছে হচ্ছে বেসিক্যালি খুব লো এন্ডের কাজ করছে, হয়তো ক্লিনার কাজ করছে বা এই টাইপের। কিন্তু ফিলিপিন্সের লোকজন যারা যাচ্ছে, বা ইভেন মানে আপনার শ্রীলঙ্কা থেকে বা ইভেন নেপাল থেকেও যারা যাচ্ছে, তারা কিন্তু টেকনিক্যাল স্কিল সম্পন্ন লোকজন যাচ্ছে। হ্যাঁ, হয়তো অনেক ক্ষেত্রে কাজ একই কাজ করছি, কিন্তু তার একটা সার্টিফিকেশন আছে, তার একটা রিকগনিশন আছে, সে এই জিনিসটা পারে। অতএব সে কিন্তু ওই একই কাজ করার জন্য আমার থেকে দ্বিগুণ, আমাদের দেশ থেকে দ্বিগুণ স্যালারি পাচ্ছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের প্রিপারেশন নিতে হবে যে আমরাও আসলে ওই কাজটা দেশে বাইরে যাব, যেতে তো হবেই, কারণ না হলে আমাদের দেশে এত জব নাই। কিন্তু আমি কি যাব খুব লো পেইড জবের জন্য, যেখানে আমি মাসে মাত্র 15-20 হাজার টাকা পাবো, নাকি আমি টার্গেট করব আমি 40-50 হাজার টাকা মিনিমাম যাতে পাই? আরও তো বেশি। আমি কদিন আগে আমরা ফেয়ার করেছিলাম, একজন বলছে যে সে নেদারল্যান্ডে চাকরি করে, শেফের চাকরি করে। সে হি আর্নস, তার কোনো ডিগ্রিও নাই, কিছু নাই, কিন্তু সে এখান থেকে কোনো এক বাংলাদেশের কোনো একটা হোটেলে ছিলেন, ওখান থেকে সে ডাইরেক্ট চলে গেছে, প্রায় 2 লাখ টাকা ইনকাম করে মাসে। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা বিরাট অপরচুনিটি, যে আমাদের যেই জায়গাগুলিতে আসলে হিউজ ডিমান্ড তৈরি হচ্ছে। এখন সবাই আমরা কী করি, একদিন সৌদি আরব, মালয়েশিয়া এইসব কান্ট্রিতে যায়, কিন্তু এখন আপনি দেখবেন প্রচুর লোক যাচ্ছে আসলে ইউরোপে, জাপানে, সাউথ কোরিয়ায়। তো ওই জায়গাগুলির জন্য আসলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার শুধুমাত্র স্কিল না, স্কিল একটা সার্টিফিকেট তো লাগবেই, সাথে করে ল্যাঙ্গুয়েজটা দরকার। এই জন্য আমরা কিন্তু আপনি দেখবেন আজকে আমরা বেশ কিছু ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে কিন্তু ইনভাইট করেছি। এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য কয়েকটা কোম্পানি অলরেডি কাজ করছে, জার্মান ল্যাঙ্গুয়েজ, ইভেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এই জায়গায় আপনি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ জানতেই হবে, কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু ইংলিশ বলা, খুব কম কান্ট্রিতেই ইংলিশ আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো ওই জায়গাগুলির জন্য আপনাকে আসলে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ এবং একটা স্কিল তৈরি করতে হবে। এবং শুধু স্কিল তৈরি করলেও হবে না, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশি কোম্পানি যখন আপনার বিদেশি রিক্রুটমেন্ট এজেন্টরা আপনার থেকে বলবে যে তুমি ঠিক আছে, তুমি বললা তুমি শেফ বা ইলেকট্রিশিয়ান তুমি আছো, কিন্তু তোমার এক্সপিরিয়েন্স আছে, তখন কিন্তু যদি আপনি এক্সপিরিয়েন্স দেখাতে না পারেন, আপনার স্যালারিও খুব কম অফার করবে এবং আপনার থেকে তারা টাকা যাবে যে তুমি টাকা দাও। তো আপনাকে যদি দেখাতে পারেন না আমি অলরেডি 3 বছর 2 বছর এখানে একটা কোম্পানিতে চাকরি করেছি, স্কিল অর্জন করেছি, তখন কিন্তু দেখা যাবে যে আপনার মানে বাইরে যাওয়া আসার খরচও তারাই দিবে। তো এই জায়গাটাতে আপনাদেরকে অনেক সময় মনে করতে, আপনি হয়তো চিন্তা করেন যে আমি বিদেশ যাব, আমি বাংলাদেশে কেন চাকরি করব। এটা একটা ভুল ধারণা। আপনাকে এইখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা, এক্সপিরিয়েন্সটাও আপনার ওয়ান কাইন্ড অফ সার্টিফিকেট। তো এই চিন্তাগুলো আপনারা মাথায় রাখেন। আমি শুধু 3টা ব্যাপার, যারা আসলে বিদেশে যাওয়ার চিন্তা করছেন, 3টা ব্যাপার আপনারা মাথায় রাখবেন। এটা আই এম প্রিটি শিওর সালমান উইল অ্যাকচুয়ালি ডিসকাস মোর অ্যাবাউট ইট। একটা হচ্ছে কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতেই হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেশান জোগাড় করতেই হবে পার্টিকুলার টেকনিক্যাল স্কিলগুলিতে। আরেকটা হচ্ছে কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মিনিমাম 1 থেকে 2 বছর প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে আমি খুব ইনফর্মাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স না, এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাকে জোগাড় করতে হবে। তো এই 3টা যদি আপনি করেন, আপনি কিন্তু খুব ইজিলি বাইরের মার্কেটগুলিতে যেতে পারবেন এবং ওখানে ভালো একটা ইনকাম অপরচুনিটি হিউজ পরিমাণ আছে। ওয়ার্ল্ডের মানে আমাদের মতো এত লোক ওয়ার্ল্ডের খুব কম কান্ট্রিতেই আছে। হ্যাঁ, অতএব আমাদের দরকারি। যেমন গার্মেন্টস, যেরকম এত গার্মেন্টস বাংলাদেশ ছাড়া অন্য কেউ তৈরি করতে পারবে না, চায়না, ভিয়েতনাম, বাংলাদেশ ছাড়া। অতএব এত লোক ওয়ার্ল্ডে লাগবে, ইউরোপে বা জাপানে বা অন্যান্য কান্ট্রিতে। অতএব আমাদেরকে কিন্তু ওদের দরকার হবে, কিন্তু আমাদেরকে ওদের দরকার হবে ঠিকই, কিন্তু ওরা আমাদেরকে কম টাকায় খাটায় নিবে নাকি আমরা আমাদের সাথে ওদের সাথে নেগোশিয়েট করে ইনকামটা বাড়াতে পারবো, সেটা ডিপেন্ড করবে আমাদের উপরে।
তো আমি আসলে অনেক কথা বলে ফেলেছি, আমি আর কথা বাড়াবো না। আপনাদের সকলকে শুভকামনা করছি, এবং আমাদের যারা স্পিকার্স আছেন দুইটা সেমিনারের, সেই অনুষ্ঠান দুইটাতে আপনাদের উপস্থিতি কামনা করছি। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু ভ্যালুয়েবল ইনসাইটস নেবেন এবং আপনাদের ক্যারিয়ারে এটা কাজে লাগানোর জন্য আপনারা কাজ করবেন। ধন্যবাদ।